সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমাদের দেশের একজন বিরল ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর কুদ্দুস, যিনি জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলেন, তার স্মরণে জিয়া পরিষদে আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, আলোচকবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বৃন্দ, জিয়া পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে জিয়া পরিষদের সদস্য এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি কথা বহুল প্রচারিত, আপনারা সবাই জানেন। একজন মনীষী বলেছিলেন, ডেথ sometimes can be lighter than feather and sometimes it can be heavier than mountain. মৃত্যু কখনো কখনো পাখির পালকের মতো হালকা হয়, আবার কখনো কখনো সেটা পাথরের মতো ভারী হয়। কুদ্দুস ভাইয়ের মৃত্যু আমাদের জন্য পাহাড়ের মতো ভারী। ডক্টর কুদ্দুসের সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। জিয়া পরিষদের সদস্য হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে, ড্যাবের একজন সদস্য হিসেবে, ঠিক প্রথম থেকে আমাকে বারবার জেলে যেতে হতো। জেলে গেলেই অসুস্থ হয়ে পড়তাম, তখন আপনার জেল কর্তৃপক্ষ আমাকে মাঝে মাঝে পিজিতে পাঠাতো। পিজিতে পাঠালেই কখনো কখনো আমি সেখানে ওই আপনার কেবিনে বন্দি অবস্থায় থাকতাম। আমাদের ডাক্তার সাহেবরা আমার চিকিৎসা করতেন। সেখানে ইনভেরিয়েবলি প্রতিদিন কুদ্দুস ভাই আমাকে দেখতে আসতেন। এরপর আমার বাসায় তিনি বহুবার গিয়েছেন, ল্যাবের সমস্যা নিয়ে গেছেন, জিয়া পরিষদের সমস্যা নিয়ে গেছেন, আমাদের অফিসে এসেছেন। তার সবচেয়ে বড় গুণ ছিল যেটা, সেটা হচ্ছে তার একজন অমায়িক মানুষ, কিন্তু একেবারে সত্য মানুষ, সৎ মানুষ, নির্ভীক মানুষ। সবাই জানেন যে তিনি আমাদের স্বাধীনতার ঘোষক শেখ জিয়া রহমানের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করেছেন। দুর্ভাগ্য আমাদের যে এই ধরনের মানুষগুলোকে কিন্তু আমরা তাদের যোগ্য মর্যাদা বহুদিন ধরে দিতে পারিনি। পিজি হাসপাতাল থেকে তাকে অন্যায়ভাবে সরে যেতে হয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে হেনস্থা হতে হয়েছে। তার ছেলে যে কথা বললেন যে তাকে অনেক কষ্ট পেয়েছেন তিনি। তার হঠাৎ করে সেরিব্রাল হেমোরেজ এবং তারপরে কমাতে চলে যাওয়া, এটা এমনি এমনি হয়নি। এটা তার ক্ষোভে, দুঃখে, অপমানে তার এই ধাক্কাটা তিনি খেয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন গুণী ব্যক্তিকে আমাদের মাঝে অনেক দিন ধরে রাখতে পারলাম না। আজকাল তো এই ধরনের মানুষ বিরল হয়ে গেছে, যারা সততার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে সৎ কথা, সত্য কথা সরাসরি বলতে পারে। এই ধরনের মানুষ প্রায় নেই বলতেই চলে। ডক্টর কুদ্দুস ছিলেন সেই ধরনের একজন মানুষ। আজকে তার স্তুতি করে আমি তাকে ছোট করতে চাই না,
আমি শুধু এইটুকু বলতে চাই যে let us all try to be like ডক্টর কুদ্দুস। আমরা সবাই ডক্টর কুদ্দুসের মতো সাহসী হতে চাই, নির্ভীক হতে চাই, সৎ হতে চাই। সুধীবৃন্দ, ডক্টর কুদ্দুস চলে গেছেন, he will not come back to us। তিনি যে কাজগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, যে নজির তিনি সৃষ্টি করে গেছেন, সেটা যদি আমরা অন্তত অনুসরণ করি তাহলে অন্তত আমরা সমাজকে কিছু দিতে পারবো, দেশকে কিছু দিতে পারবো, আর নিজেও আল্লাহ তাআলার কাছে কিছু জবাব দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, আজকে একটা সমাজ, এমন একটা সমাজ এই বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে এগিয়ে গেছে, যে সমাজটার তার সমস্ত যে এথিক্স, সেই এথিক্সকে হারিয়ে ফেলছে। আমি তো ধরেন এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিলাম, তখন সরকারের ভেতরটা দেখতে পারিনি। এখন এই নির্বাচনের পরে সরকারে এসে সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি যে আমরা কিভাবে এই রাষ্ট্র কাঠামোটাকে এই সমস্ত মানুষগুলো দিয়ে আটকে রাখবো। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা প্রতি ক্ষেত্রে। এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। যে কোনো ব্যাপার তদবির করতে যাও, এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, অনেকেই গেছেন ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির, দুঃখজনক। কারণ এটা তার অপরাধ না, এটা হচ্ছে সিস্টেম। এবার আরো ব্যাপার আছে যেগুলো আমি আপনাদের সাথে সঙ্গে বলতে চাই না। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন, বাংলাদেশকে শিখরে নিয়ে যাবেন? পারবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন সবাই। এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জিয়া পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়। কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক, আমি বলি, ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবগুলো মিলিয়ে তাকে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা। এবং এর মূল উদ্দেশ্যে বহুবার আমি বলেছি, আমাদের জিয়া পরিষদের ভাইদেরকে, নেতা যারা এটাকে পরিচালনা করেন, আমি তাদের নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না। আমি তাদেরকে সম্বোধন করতে চাই জিয়া পরিষদের কর্মকর্তা হিসেবে, চিহ্নিত করতে চাই জিয়া পরিষদের গবেষক হিসেবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হবে। বহুবার বলেছি, কবির মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকেও বলেছি। উনি আরেকজন মানুষ ছিলেন যিনি জিয়া পরিষদ ছিলেন তার প্রাণ, হৃদয়। তিনি এটা নিয়ে কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে,
মহাসচিবকে দয়া করে যা পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। বিএনপির তো অনেক অঙ্গ সংগঠন আছে, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব আছে। ওখানে আমার আরেকটা অঙ্গ সংগঠন দরকার নাই। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, রাষ্ট্রে কাজে লাগাতে পারি, সমাজে কাজে লাগাতে পারি, সেই কাজগুলো আমাদের করা দরকার। কয়েকটা বই তারা করেছেন, আমার চাপের মধ্যে পড়ে কয়েকটা কাজ করেছেন, আমি দেখেছি 7-8টা বই করেছেন। আমি যেটা সবচেয়ে, আমাদের বয়স হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই, সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করছেন, এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, পত্রিকা তো বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে মানে আমি একটা মাত্র বই দেখেছি, যে বইটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রিসার্চ বুক, জিয়াউর রহমানকে ওইভাবে সামনে নিয়ে এসছে। এটা হচ্ছে যে মাহফুজুল্লাহ প্রেসিডেন্ট জিয়া, তার বায়োগ্রাফি। এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ওটার মধ্যে রিসার্চ করার কাজ আছে প্রত্যেকটা বিষয়। জিয়াউর রহমান যে কি ছিলেন আমাদের এই জাতির জন্য, আমরা সেটা অনেকে অনুধাবনও করতে পারি না। আপনি চিন্তা করেন যে একটা মানুষ যিনি 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যাকে কেউ চিনত না, জানতো না, 26শে মার্চের পর থেকে তিনি হয়ে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক, কারণ তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তারপর থেকেই আমি এখন তো সময় নষ্ট করতে চাই না, এইটুকু বলতে চাই যে তারপরে তার ওই যুদ্ধের সময়টা, তার পরবর্তীকালে 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন থেকে তার সাধারণ পরব পর্যন্ত প্রতিটি দিন, প্রতি মুহূর্ত তার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি কি ভাবুন, আমার খুব একটা অভিজ্ঞতা হয়েছিল, উনি যখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, তখনও আপনার আমাদের এই গণতন্ত্র শুরু হয়নি। ওই সময়ে ফ্রন্ট তৈরি হয়েছে, ফ্রন্ট তৈরি হয়েছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তখন কাজী জাফর সাহেব তখন শিক্ষামন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনাদের? ওই সময় একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। আমি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম। তো আমাদের 4 জনকে সিলেক্ট করা হয়েছে রিপোর্টার্স। আমাদের সুযোগ হয়েছিল ওই অধিবেশনগুলোর প্রত্যেকটাতে অ্যাটেন্ড করা এবং রিপোর্টারের কাজটা করা। আমি প্রথম থেকে দেখলাম ওই কমিশনে কিন্তু আপনার বাংলাদেশের সব নাম করা শিক্ষাবিদ, আমলা, কবি, শিক্ষক, এই ধরনের মানুষেরা কিন্তু সেখানে, এমনকি রাজনীতিবিদ পর্যন্ত তার সদস্য ছিলেন। হাজী মোহাম্মদ দানেশ থেকে শুরু করে, এই যে ওবায়দুল্লাহ খান থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে সবাই ছিল এই কমিশনে। রিচ একটা কমিশন। সেখানে প্রতিদিন যখন আলোচনা হতো তখন প্রেসিডেন্ট জিয়া এসে বসতেন, একটা কথা বলতেন না, ওই ইউনিফর্ম নিয়ে এসে বসে নোট নিতেন। কাজী জাফর সাহেব প্রেসাইড করতেন। মুজিবুল হক সাহেব ছিলেন তার সেক্রেটারি এডুকেশনে, খুব জাতীয় মানুষ ছিল, সিএসপি। বোধহয় এইভাবে 1 মাস চললো। আমি দেখলাম প্রতিদিন এসে তিনি শুধু নোট করেন।
এরপরে তিনি কথা বলতে শুরু করলেন আস্তে আস্তে, এবং প্রত্যেককে প্রশ্ন করে 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 তিনি জানার চেষ্টা করেন, তার মূল জায়গাটা আসার চেষ্টা করেন। সেই সময় তিনি ছাত্র নেতাদের সঙ্গেও বসতেন। তখন আপনার জাসদ ছাত্রলীগ, আজকে আমাদের মাহমুদ রহমান মাওলানা সাহেব, তিনি তখন ডাকছে বিপি, এদিকে ছাত্রদল, এদিকে আপনার জাসদ ছাত্রলীগ, এদিকে ছাত্রলীগ। ইউনিভার্সিটিতে তখন প্রচন্ড গোলমাল হয়, মাঝে মাঝে অস্ত্র বের হয়, অস্ত্রের ঝঞ্ঝানানি এইসব চলে, গোলাগুলি চলে। উনি একদিন মাহমুদুর রহমান মান্নাকেও তার দলবল নিয়ে ডাকলেন। আলোচনা গ্রহণ করতে করতে উনি এক সময় বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র একদম নির্মূল করতে চাই, আপনি আজ ডাকসু ভিপি আমাকে কি সাহায্য করবেন? মান্না বিপদে পড়ে গেল। একদিকে তার দল, একদিকে তার নেতৃত্ব, অন্যদিকে অত্যন্ত জেনুইন একটা বিষয় অস্ত্র নির্মূল করার। উত্তর বাংলা দিল যে আপনি যদি আন্তরিকভাবে করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। উনি বললেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি 100% আমি আন্তরিকভাবে কোনো দিকে না তাকিয়ে আমি এটা করব। মান্না বাধ্য হলো সেটা মেনে নিতে। তারপরে তিনি যেটা করলেন, ছাত্রদল তখন শুধু শুরু হয়েছে, ছাত্রদলের নেতাদের কাছেও তখন কিছু অস্ত্র ছিল। তিনি সবাইকে, যাদের কাছে অস্ত্র ছিল এটা বের করে তিনি সবাইকে ডাকলেন, দেখে বলেন পথ দুইটা, এক হচ্ছে আমি বিদেশে চাকরির ব্যবস্থা করবো, তোমরা চলে যাবে, অথবা কারাগারে যাবে, এর মাঝখানে কোনো পথ নেই। রহমান আজকে এই যে আপনার বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে রিসার্চ করে বের করে আনতে হবে, সামনে রিসার্চ করে বের করে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, ওই জাসদ ছাত্রলীগের সমন্বয়রা তাকে ঢুকতে দেবে না, কালো পতাকা দেখাচ্ছে, ঢিল মারছে, ওর মধ্যে তিনি হেঁটে চলে গেলেন তাদের দিকে, গিয়ে বলে তোমাদের কি সমস্যা বলো, দেখে ঢিল এসে লাগলো মাথায়। তিনি পরোয়া করলেন না, তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন, এবং সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে গেল। দেখা গেল যে তার এক সাহসিকতার কারণে, তার সেই নির্ভীক, সে দৃষ্টান্ত স্থাপনের কারণে সমস্ত ছেলেরা গিয়ে তখন ছাত্রদলে যোগ দিতে শুরু করলো। সেই সময়টা ছিল বোধহয় ছাত্রদলের গোল্ডেন পিরিয়ড। সবচেয়ে মেধাবী ছাত্ররা তারা গিয়ে ছাত্রদলে যোগ দিতে শুরু করলো। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, যেটা আমি আজকে এখানে আলোচনা করছি এই জন্য যে আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ছাত্ররাও আছে। তিনি দেশের শ্রেষ্ঠ ছাত্রদের সিলেক্ট করলেন। প্রত্যেকটা পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে তিনি একটা জাহাজে নিয়ে গেলেন, হিজবুল বাহার। হিজবুল বাহার নিয়ে অপরিচিত লোকেরা অনেক কথা বলেছে। যারা হিজবুল বাহারে ছিল তারা জানে হিজবুল বাহারে কি ঘটনা ঘটেছিল। হিজবুল বাহার ছিল একটা ইউনিভার্সিটি, তিনি সেখানে সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে আজকে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, এই ব্লু ইকোনমির ব্যাপারেও সেদিন তিনি, ওটা একটা বড় ঘটনা ছিল। তিনি সমুদ্র দেখিয়ে ছাত্রদের মধ্যে একদিকে তাদের হৃদয়কে সমুদ্রের মতো বড় করার, অন্যদিকে সমুদ্রে কি কি সম্পদ আছে তা জানার জন্য তিনি এই কাজটা করেছিলেন। এবং সেখানে যা আজ পর্যন্ত যারা গেছে, আমি একদিনকেও দেখিনি যারা জিয়াউর রহমানের ভক্ত না হয়ে গেছে। নিজাম সাহেব, আমাদের এমপি এখন হুইপ, তিনি বক্তব্য রাখছিলেন পরশুদিন পার্লামেন্টে, সুন্দর বক্তব্য রেখেছেন। তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু যেহেতু তিনি ভালো ছাত্র ছিলেন, স্ট্যান্ড করেছিলেন, তার সুযোগ হয়েছিল হিজবুল বাহারে যাওয়ার। তিনি পার্লামেন্টেই বললেন যে আমি হিজবুল বাহারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আমি জিয়াউর রহমানের রাজনীতি করব। এটাই ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আমারটা একটু ইনডাইরেক্ট। জিয়াউর রহমানের সময়ে
যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এস এ বারিয়েটি সাহেব দিনাজপুরের, তার একান্ত সচিব প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। ফলে আমি ওই সময় বিএনপির গঠন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, তার বাস্তবায়নের চেষ্টা সবগুলো দেখার আমার সুযোগ হয়েছিল। একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিনাজপুরে আসলেন, দিনাজপুর থেকে তিনি যাবেন রংপুর বাই রোড। আপনি যারা গেছেন তারা জানেন যে 10 মাইল বলে একটা জায়গা আছে, তার থেকে আপনি আবার রংপুরের দিকে যেতে হয়। ওখানে একটা বড় টেক্সটাইল মিল আছে, তখন আপনার টেক্সটাইল মিলটা কাজ শুরু হয়েছিল শুধু। পাশেই একটা ছোট্ট গ্রাম। হঠাৎ করে তিনি গ্রামটার কাছে গিয়ে গাড়ি থামালেন, নিজে গাড়ি চালাতেন, পাশে ডিসি বসে থাকতেন। তিনি গাড়ি থামিয়ে তিনি ওই গ্রামের মধ্যে চলে গেলেন। সবাই তো পেছনে দৌড় দেওয়া শুরু করেছে, গাড়ি থেকে নেমে নেমে উনি যে একটা জীর্ণ বাড়ি, সেখানে গিয়ে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখলেন যে একজন সামনে একজন বুড়ি আছে, বুড়ি বসে আছে, বাকি ছেলেরা তো কাজে গেছে। উনি কি বলে যে, মা আমি একটু পানি খাবো। উনি তো বুঝতেই পারেনি কে এসছে, কি ব্যাপার। এটা বুঝতে পারছে বড় মানুষ তো এসছে। সে কোন রকমে তার বাসায় যে সবচেয়ে ভালো গ্লাসটা ছিল সেখানে একটু পানি নিয়ে গেছে। তুই পানি গ্লাস হাতে নিয়ে তিনি বললেন, মা আপনি শুধু পানি দিলেন? বুড়ি খুব লজ্জা পেয়ে গেল, বলছে বাবা ঘরে তো আর কিছু নেই। বলছে আজকে যদি আপনি এখানে একটা কলার গাছ লাগাতেন, একটা পেঁপের গাছ লাগাতেন, একটা মুরগি থাকতো, তাহলে কিন্তু আপনি আমাকে একটা ডিম অথবা একটা কলা দিতে পারতেন। এই যে মানুষকে অনুপ্রেরণা দেওয়া, মানুষকে আপনার সাথে নিয়ে কাজ করা, একটা অদ্ভুত শক্তি ছিল তার। সেই শক্তি নিয়ে এটা কয়েকটি ঘটনা মাত্র তাই বললাম। তো এই মানুষটার মধ্যে যেটা ছিল সেটা ছিল একটা জাতিকে কি করে অতি অল্প সময় দ্রুত টেনে না উপরে তোলা যায়, এবং সেই কাজটাই তিনি করার চেষ্টা করেছেন। সততা, এ কথা তিনি প্রমাণ করেছেন তার জীবনে, যে অনেস্টি ছাড়া কখনো বড় কাজ করা যায় না। চুরি করে আমি ভালো কাজ করতে পারবো না, ঘুষ খেয়ে ভালো কাজ করতে পারবো না। আপনারা দেখুন, আমার খুব অবাক লাগে মাঝে মাঝে, বাংলাদেশে যত মসজিদ আছে আর যত মন্দির আছে, এগুলো তো সব মানুষের একদম ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাওয়া উচিত, তাই না? এখানেই নাকি আবার সবচেয়ে বেশি হচ্ছে আপনার দুর্নীতি। তাহলে তাহলে ওই সেই বাণীগুলো, কথাগুলো, মসজিদ তৈরি করাগুলো, এগুলো মন্দির করা, এগুলোর পেছনে কি? আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকে একটা সুযোগ এসছে আমাদের দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, লড়াই, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মধ্য দিয়ে, আমাদের ছাত্রদের রক্ত মধ্য দিয়ে, শিশুদের রক্তের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন করে আমরা বাংলাদেশকে গড়ব। অনেক ঝামেলা এর মধ্যে, আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত মানুষ। এই জুলাই সনদ, আপনার সংবিধান, এগুলো নিয়ে বাহাজ হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। হওয়া ভালো, অবশ্যই হওয়া ভালো, কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করার চেষ্টা, এটা কখনোই ভালো হতে পারে না। ওটা সবচেয়ে বড় কথাটা যে জুলাই সনদ, আমি কথাগুলো একটু বলতে চাই, কারণ আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ। এই জুলাইয়ের সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমাদের দল থেকে যে দুজন স্বাক্ষর করেছেন, আমি আর সালাউদ্দিন সাহেব, যেটা আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম, তার আগে জুলাই ঘোষণা হচ্ছে, সেটাও আমরা ড্রাফট করে আমরা একসাথে দিয়েছি। আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম যে আলোচনার মধ্যে যেগুলোতে আমরা একমত হব না, সেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দেব। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলো লিপিবদ্ধ আছে জুলাই সনদের বইটার মধ্যে, আপনারা যদি দেখেন। এখন অবলীলায় বলছে যে না, সবটাই করতে হবে। আমরা তখনই কিন্তু আপনার প্রেস কনফারেন্স করে বলেছিলাম, যখন আমাদের চেয়ারম্যান, কো চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ
কমিশনের একটা রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্ট থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে পড়ার চেষ্টা করা হলো। যেমন আনুপাতিক হারে আপার চেম্বার হবে, এটা আমরা কখনোই কি করিনি। এই জিনিসগুলো, এর মধ্যে আরো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একমত হইনি, সেগুলো তারা বলে দিল যে এগুলো হবে। আর এই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা আপনার সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একমত একেবারেই হইনি, কারণ এটা কোনো নজির নেই। নির্বাচন হবে, পার্লামেন্ট গঠন করবে, পার্লামেন্ট সংবিধান, আপনি যে সংশোধন আনতে হবে সেই সংশোধন নিয়ে এসে সংবিধানকে পরিবর্তন করতে হবে। যাই হোক, আমি সেই বিতর্ক করার কথা এখানে বলতে আসিনি। আমি যেটা বলতে এসেছি আপনাদের কাছে, যারা জিয়া পরিষদ সদস্য আছেন, যারা জিয়া পরিষদ করছেন, এই বিষয়গুলো আপনাদেরকেও প্রচার করতে হবে। তার জন্য আপনাদেরকে ওয়ার্কশপ করতে হবে। আপনারা জেনে যেন আপনাদের সদস্য বা বিশ্ববিদ্যালয়গুলোতে এটা নিয়ে কাজ করতে পারেন। কারণ একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে জনগণের মধ্যে, বিশেষ করে আপনাদের ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে বিএনপি সংস্কার মানে না। বিএনপি তো সংস্কারের জনক। 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি জনগণের স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি প্রেস ফ্রিডম দিয়েছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছিলেন। সেগুলো তো তখন সবচেয়ে বড় সংস্কার ছিল। এবং পরবর্তীকালে দেশের বেগম খালেদা জিয়া তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এগুলো সংস্কার নয়, এগুলো অনেক বড় সংস্কার। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমরা প্রথমে রাজি হইনি বিভিন্ন কারণে, পরে আমরা দেখেছি যে জনমত এটা চায়, আমরা রাজি হয়েছি এবং নির্বাচন করে স্পেশাল অধিবেশন করে, সারা ধরে অধিবেশন করে আমরা এই কেয়ারটেকার গভর্নমেন্ট যে আদেশ, যে বিধান, সেটা আমরা কনস্টিটিউশনের সাথে মিশ্রিত করেছিলাম। ভাইয়েরা, এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝার চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া। আল্লাহর কাছে হাজার শুকর যে এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের নেতা বলেছেন যে তারা সহযোগিতা করতে চান এবং তারা পার্লামেন্টে এই সমস্যার সমাধান করতে চান। আমাদের মাননীয় আইনমন্ত্রী তিনি আপনার একটা প্রস্তাব দিয়েছেন যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। এই পার্লামেন্টারি কমিটির প্রস্তাব ওদের দিয়েছেন। বিরোধী দল বলেছে তারা চিন্তা করে জানাবে। আমি আশা করব যে তারা দ্রুত চিন্তা করে একটা নামগুলো দেবে এবং দ্রুতই এই সংবিধানের যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শেষ হয়ে এটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আমরা এখন আর এফোর্ট করতে পারি না, আমরা বিভাজন এফোর্ট করতে পারি না, আমরা এখন এই অযথা তর্ক বিতর্ক এফোর্ট করতে পারি না। আমাদের লক্ষ্য এখন একমাত্র হওয়া উচিত যে আমাদের অর্থনীতি যেটাকে ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, কিচ্ছু নেই অর্থনীতি। আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেনা, আপনারা জানেন সবাই, এমনকি ভালো কম জানে না, 80 লক্ষ কোটি টাকা দেনা আমাদের। কোনো দিকে যাওয়া যায় না, কাজ যে করবেন সেই কাজের টাকা কোথাও নেই, সব অচল হয়ে আছে। আজকে এই অবস্থা থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে জাতীয় ঐক্য, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একসঙ্গে সবসময় কথাটাই বলতেন। বেগম খালেদা জিয়া ওই কথা বলেছেন, আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি একই কথা বলছেন, বারবার বলছেন। আমাদের সৌভাগ্য যে আমরা ওই
আপনারা যাই বলেন নাকি, যেভাবে চিহ্নিত করেন, পারিবারিক বলেন আর যাই বলেন, কিন্তু এটা তো বাস্তব কথা যে নেতা হিসেবে জনগণের কাছে গ্রহণযোগ্য তো হয়েছেন তো এরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু দিয়ে, তার জানাজা দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদার জানাজাতেও সেটা প্রমাণিত হয়েছে যে এই দেশের মানুষ সত্যিকার অর্থেই যদি কাউকে তারা নেতা হিসেবে মেনে থাকে, ভালোবাসায় দিয়ে মেনে থাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কি অভাবনীয়! আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে লক্ষ লক্ষ মানুষ তারা আপনার নিয়ম করে লাইনে দাঁড়াচ্ছে, কাতারে দাঁড়াচ্ছে, কোথাও কোনো শব্দটি নেই। অথচ আমাদের অন্যান্য মিটিং যখন হয় তখন কত রকমের স্লোগান, কত রকমের কথা, ধাক্কা ধাক্কি হয়, একটা শব্দ নেই কোথাও। ওই যখন জানাজা শুরু হলো, গোটা ঢাকা পিন ড্রপ সাইলেন্স। এটা অভাবনীয়। পিপলস অ্যাকসেপ্টেন্স। ঠিক একইভাবে দেখুন আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব, এটা তো আপনারা বিজ্ঞানী আছেন, অনেক জানেন যে প্রেসিডেন্ট জিয়া ছেলে, বেগম জিয়ার ছেলে, জিনের ব্যাপার আছে তো একটা, তাই না? কে আমাদের তো সব ডাক্তার সাহেব আছেন, জিনের ব্যাপার আছে না? তো সেই জিন তার মধ্যে আছে, সেই জিন তার মধ্যে আছে বলেই দেখবেন যে দিন রাত পরিশ্রম করছে এবং এখন পর্যন্ত একটা খারাপ কথা তার মুখ দিয়ে উচ্চারিত হয়নি। পার্লামেন্টে সেদিনের জন্য বলেছেন যে আসেন, লেট আস ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করি। এটাই হচ্ছে আমাদের বিএনপির, আমাদের নেতার, আমাদের জিয়া রহমান, খালেদা জিয়া এবং আমাদের নেতার বৈশিষ্ট্য। আমি বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। জেনারেশন একটা আছে, যে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন একজন, তিনিও মুক্তিযোদ্ধা, আমিও ওই সময়কার মানুষ, আপনার তার পরের জেনারেশনের মানুষ, তার পরের জেনারেশন এখানে আছেন। Let us all try to forget everything and build our nation. আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে, পৃথিবী প্রতিযোগিতার পৃথিবী। আমাকে বলার দরকার নেই টেকনোলজি কোথায় চলে গেছে। এআই দিয়ে এখন সবকিছু হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে দেখলাম আমেরিকার সিদ্ধান্ত নিয়েছে তাদের মিলিটারিকে তারা এআই দিয়ে সমৃদ্ধ করবে, একটা আছে যতটুকু আছেন আরো বেশি করবে। তার অর্থ হচ্ছে যে এখন আপনাদেরকে আমাদেরকে ওইভাবে যদি এগুতে না পারি, তাহলে আমরা একদম পেছনে পড়ে থাকি। পেছনে পড়ে থাকা মানে কি? আপনি যেভাবে ব্যবহার করতে চাইবে ওই শক্তিগুলো সেইভাবে ব্যবহৃত হবো। এই জন্য আমাদের যে মেধা কম আছে তা নাই, কিন্তু আপনি দেখেন আমাদের ছেলেরা বাইরে গিয়ে কত ভালো করছে। এমনকি এখানে যারা আপনারা আছেন, আপনারা তো মেধা দিয়ে এসছেন, ওই মেধার চর্চাটা আমরা করি। আমরা ওইভাবে মেরিটোক্রেসিকে সবচেয়ে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে, আর সেখানে আমরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দয়া করে দলবাজি করেন না। এখানে মেধা দিয়ে শিক্ষক রিক্রুট করেন, মেধার ভিত্তিতে ছাত্র রিক্রুট করেন, আর ছাত্র রাজনীতি যদি আপনার সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির মতো না হয়, তাহলে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। না হলে এই জাতি বাঁচবে না, টিকবে না। আমি নিজে ছাত্র রাজনীতি করা মানুষ, আমার রাজনীতির চেতনার সৃষ্টি হয়েছে আপনার ছাত্র রাজনীতি থেকে। কিন্তু আমি আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি, এটাকে যদি আপনারা সঠিক খাতে প্রবাহিত না করতে পারেন, এটা বাংলাদেশের বহু ক্ষতি করেছে অতীতে, আর ক্ষতি হতে দেয় না। আমি শেষ করব এই কথাগুলো, অনেক বললাম এই জন্য যে কুদ্দুস ভাই ওই জাতের মানুষ ছিলেন, তিনি নিজে একজন মেধাবী মানুষ ছিলেন, কর্মঠ মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। কুদ্দুস ভাইকে আমরা বারবার স্মরণ করব, সেই সঙ্গে আমরা যেন সত্যিকার অর্থে কুদ্দুস ভাইয়ের মতো হতে পারি সে চেষ্টা আমরা করব। আর আমরা যার নাম নিয়ে এই সংগঠনটা তৈরি করেছেন, জিয়া পরিষদ, সেই জিয়াউর রহমানকে মানুষের কাছে তুলে ধরার জন্য, তার
জীবন, তার রাষ্ট্র পরিচালনা, তার বিভিন্ন দিকগুলো তুলে ধরতে পারলে আমার মনে হয় এগুলো জাতি উপকৃত হবে। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়ে তাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সব শেষে আমি আমাদের কুদ্দুস ভাই, ডাক্তার অধ্যাপক কুদ্দুস সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করি যে তিনি আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ, কুদ্দুস ভাইয়ের স্মৃতি অমর হোক। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিষয়ক সমবায় মন্ত্রণালয়